Welcome to Teaching Bangla. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিচিং বাংলা। ঠিক আছে, আজকে আমরা ক্লাস 10 এর একটা নতুন টপিক নিয়ে এসেছি, যার নাম হচ্ছে জৈব রসায়ন। এটা তোমাদের ভৌত বিজ্ঞানের প্রায় শেষের চ্যাপ্টার হচ্ছে। ঠিক আছে, জৈব রসায়ন, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মাধ্যমিকের জন্য। এখান থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু মাধ্যমিকে। তাহলে আজকে এই চ্যাপ্টারটাকে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে একটা বড় চ্যাপ্টার। এটার শেষ করতে গেলে 3টা পার্ট আসবে। এটা হচ্ছে পার্ট 1, তারপর আসবে পার্ট 2, তারপর আসবে পার্ট 3। তাহলে চলো প্রথম আমরা শুরু করছি আজকে জৈব রসায়ন। তাহলে প্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জৈব যৌগ জিনিসটা কি। তার আগে একটা জিনিস বলছি, দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এর চিন্তা হচ্ছে যে আজকে আমরা কোন কোন টপিকগুলো কভার করবো। এর মনে একটা চিন্তা জেগেছে যে আমরা আজকে কোন কোন টপিকগুলো কভার করব। তাহলে আমরা কি কি টপিক আজ কভার করব? একটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তার আগে এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে জৈব যৌগ জিনিসটা কি। জৈব যৌগ, ঠিক আছে, জৈব যৌগ জিনিসটা কি। তারপরে কি পড়বো? কার্বনের ক্যাটিনেশন ধর্ম পড়বো। তারপর পড়বো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ। আবার এর মধ্যে অনেক কিছু ডিটেইলস পড়বো আমরা। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে জৈব যৌগ জিনিসটা কি। জৈব যৌগ মানে হচ্ছে, দেখো এখানে জৈব যৌগ দেওয়া আছে। জৈব যৌগ মানে হচ্ছে কার্বন ঘটিত যৌগগুলোকে আমরা বলি জৈব যৌগ। মানে যে সমস্ত যৌগগুলো কার্বন দিয়ে তৈরি, কার্বন, ঠিক আছে, কার্বন দিয়ে তৈরি যৌগগুলোকে আমরা কিন্তু বলি জৈব যৌগ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে সব জৈব যৌগ কি কার্বন ঘটিত? না, কার্বন ঘটিত সমস্ত যৌগকে কিন্তু আমরা জৈব যৌগ বলি না। যেমন কি দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কি বলা হয়েছে দেখো, বলছে কার্বনের বিভিন্ন অক্সাইড। যেমন কি অক্সাইড আছে, কার্বনেট আছে, বাইকার্বনেট আছে, ঠিক আছে, হাইড্রোজেন সায়ানাইড আছে, ধাতব সায়ানাইড আছে, সায়ানেট আছে, থায়োসাইড আছে, ঠিক আছে, কার্বন ডাই সালফাইড আছে। এইগুলো কিন্তু জৈব যৌগ বলবো না, কিন্তু এইগুলো কিন্তু কার্বন দিয়ে তৈরি, কিন্তু তাও এগুলোকে আমরা কিন্তু জৈব যৌগ বলবো না। বলেছে দেখো এখানে বলেছে ইত্যাদি যৌগগুলো ছাড়া কার্বন যে বিশাল সংখ্যক যৌগের মাধ্যমে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আর সমবায়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলি দেখা যায়, তাদেরকে আমরা বলি জৈব যৌগ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি জৈব যৌগ মানে কি? এই যে জৈব যৌগ, ঠিক আছে, এই যে জৈব যৌগ, এই জৈব যৌগ মানে কি? এই জৈব যৌগ মানে হচ্ছে যে জৈব মানে কি, এটা আমরা উদ্ভিদ দেহ থেকে এবং প্রাণী দেহ থেকে, ঠিক আছে, আগে এই জিনিসটা বলা যেত যে উদ্ভিদ দেহ থেকে এবং প্রাণী দেহ থেকে যে যৌগগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলতাম জৈব যৌগ। ঠিক আছে, কিন্তু এখন আরো ডেভেলপ হয়ে গেছে, এখন এইগুলো ছাড়াও আমরা আরো প্রকৃতি থেকেও কিন্তু জৈব যৌগ পাই। ঠিক আছে, এখানে একজন দেখো, একজনের এখানে ছবি দেওয়া আছে, এর নাম হচ্ছে বিজ্ঞানী ভোলা। এর নাম কি হচ্ছে? বিজ্ঞানী ভোলা। ঠিক আছে, বিজ্ঞানী ভোলা। এই কেন বিখ্যাত? কারণ এর বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে ইনি একটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেছিলেন। একটা কি করেছিলেন? অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেছিলেন। তার নাম হচ্ছে যে অজৈব যৌগটা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম, ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানেট, সায়ানেট, ঠিক আছে। এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে তিনি একটা জৈব যৌগ তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তাহলে এইটা ছিল কিন্তু একটা অজৈব যৌগ। এই যে এইটা হচ্ছে একটা অজৈব যৌগ, আর এইটা হচ্ছে একটা জৈব যৌগ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম যে জৈব যৌগ তৈরি হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের কি? ইউরিয়া। প্রথম যে জৈব যৌগের নাম সেটা হচ্ছে ইউরিয়া। এটাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভোলা। এটাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভোলা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে প্রথম জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। সেটা কোনখান থেকে পেয়েছিলাম? আমরা একটা অজৈব যৌগ থেকে পেয়েছিলাম, যার নাম কি হচ্ছে? যার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে যতগুলো আমরা এই চ্যাপ্টারে কার্বন ঘটিত জৈব যৌগ পড়বো, ঠিক আছে, সব কিন্তু কি হবে? সমযোজী যৌগ। সমযোজী, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর আগের চ্যাপ্টারে হয়তো তোমরা পড়েছো সমযোজী যৌগ। ঠিক আছে, এটা তো তোমাদের নিশ্চয়ই অনেকেরই জানা আছে যে সমযোজী যৌগ মানে কি। একটু তাও আমি কিন্তু এখানে ডিসকাশন করে দিচ্ছি। সমযোজী যৌগ মানে হচ্ছে যে সমস্ত যৌগগুলো একে অপরের সাথে ইলেকট্রন দেওয়া নেওয়ার ফলে দুজনেই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে, সেটাই হচ্ছে কিন্তু সমযোজী যৌগ। এবং এদের মধ্যে যে বন্ধনটা আমরা দেখতে পাই সেই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তো আমরা এই যে জৈব রসায়ন যে চ্যাপ্টারের নাম হচ্ছে, এখানে আমরা যতগুলো যৌগ পড়বো সবই হচ্ছে প্রায় কিন্তু সমযোজী যৌগ, এবং এরা কি বন্ধন তৈরি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে দেখো কার্বনের কেটিনেশন ধর্ম। ঠিক আছে, কার্বনের কেটিনেশন ধর্ম। এই কার্বনের কেটিনেশন ধর্ম পড়ার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। ঠিক আছে, কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা মানে কি? এখানে কার্বনের চতুর্যোজ্যতা মানে হচ্ছে কার্বনের হচ্ছে 4টি যোজ্যতা। দেখো আমরা যদি কার্বনের পরমাণু ক্রমাঙ্ক দেখি, কার্বনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। ঠিক আছে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। আচ্ছা, একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে, একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে বলতো? দেখো ইলেকট্রন বিন্যাস যদি আমরা একে করি তাহলে প্রথম কক্ষে যাবে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষে হবে 4টি ইলেকট্রন। ঠিক আছে, এবং সবচেয়ে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেই কক্ষটাকে আমরা বলি যোজ্যতা কক্ষ, এবং যতগুলো ইলেকট্রন থাকবে সে ততগুলি কিন্তু বন্ধন তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য কার্বন চতুর্যোজ্যতা সম্পন্ন একটা যৌগ। ঠিক আছে, তাহলে কার্বন কেন চতুর্যোজী? কারণ কার্বনের যে যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকে? 4টি ইলেকট্রন থাকে, যার জন্য কার্বন হচ্ছে একটা চতুর্যোজ্যতা। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বলছি, যেমন একটা एग्जांपल দিচ্ছি এখান থেকে, যে কার্বন কার সাথে 4টি বন্ধন তৈরি করতে পারে। যেমন আমি যদি বলি এখানে CH4 মিথেন, এর নাম হচ্ছে কি মিথেন, তাহলে এখান থেকে কার্বন দেখো এর সাথে কি করবে? এটা হাইড্রোজেন, এখানে কটা আছে? 4টা, কার্বন কটা আছে? একটা আছে, তাহলে কার্বন কি করবে? এর সাথে কটা বন্ধন তৈরি করবে? 4টা বন্ধন তৈরি করবে। ঠিক আছে, 4টা বন্ধন, তাহলে এদিকে 4টা বন্ধন এভাবে কি করে কার্বন তৈরি করে। এবার এটা কিভাবে তৈরি করে? অ্যাকচুয়ালি এইটা এখানে হবে না, এইটা হবে উপরে, এইখানে এইটা হবে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে হয়? দেখো আমি যদি এখানে এটাকে দেখানো হয় তাহলে এটা এইভাবে তৈরি করা হয়। এই বন্ধনটা যেটা কিভাবে তৈরি হয়, এটা তোমরা নিশ্চয়ই পড়েছো সমযোজী যৌগ, সেখান থেকে এই বন্ধনটা তৈরি করা হয়। কিভাবে দেখো, এখানে যদি আমরা করি তাহলে কার্বনের যোজ্যতা কক্ষে আছে কটা ইলেকট্রন? 4টা ইলেকট্রন, তাহলে 1 2 3 and 4। ঠিক আছে, আর তার চারিদিকে কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন 4টা, চারদিকে হাইড্রোজেন আমার থাকবে এইভাবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে কটা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। আমরা জানি যে হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1। আচ্ছা, এবার হাইড্রোজেনে কি করবে? এর যে ইলেকট্রনগুলো সে নেবে, প্রত্যেকটা হাইড্রোজেন কি করবে? কার্বনের কাছ থেকে একটা করে ইলেকট্রন নেবে। ঠিক আছে, প্রত্যেকজনে নিচ্ছে। এবার কার্বন কি করবে? এদের সবার কাছ থেকে কি করবে? একটা করে ইলেকট্রন কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে এখান থেকে যে বন্ধনটা ফরমেশন হচ্ছে সেই বন্ধনটা হচ্ছে এইভাবে, যে সি এদিকে থাকে এভাবে। ঠিক আছে, এভাবে চারদিকে 4টা হাইড্রোজেন তৈরি করে, কিন্তু একটাই যে বন্ধন তৈরি করবে এটা কোনো কথা নয়। কার্বন দ্বিবন্ধনও তৈরি করতে পারে, আবার ত্রিবন্ধনও তৈরি করতে পারে। এটা এক বন্ধন আমরা দেখালাম, মিথেনের ক্ষেত্রে এক বন্ধন হয়, আবার অন্য মৌলের ক্ষেত্রে, অন্য যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখতে পাবো। আচ্ছা, কিন্তু এই যে আমরা মডেলটা, সেটা কিন্তু আমরা খাতাতে হয়তো এইভাবে করি। ঠিক আছে, এইভাবে করি, কিন্তু অ্যাকচুয়ালি মডেলটা এভাবে 3D যদি আমরা দেখি তাহলে কিন্তু মডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে 3D মডেল, এটা হচ্ছে আমাদের 3D মডেল। ঠিক আছে, কি হয় না, দেখো হাইড্রোজেনের এভাবে উপরে একটা থাকে, ঠিক আছে, আর এই সাইডে একটা থাকে, কিন্তু এই যে সামনের দিকে একটা থাকে হাইড্রোজেন, আর এইভাবে একটা হাইড্রোজেন থাকে। মানে তোমরা যদি এইটা দেখতে পারো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো উপর এটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক কালারের যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের কার্বন। ঠিক আছে, ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের কার্বন। এটাকে আমি যদি কালিটা চেঞ্জ করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের কার্বন, এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্বন, আর এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে দেখো তোমরা ছবিটা দেখতে পারলেই বুঝতে পারবে যে কেমন ভাবে স্ট্রাকচারটা হয়। তাহলে এইভাবে সোজা একটা হাইড্রোজেন আছে, পিছন দিকে করে একটা হাইড্রোজেন আছে, সামনের দিকে আছে, আবার এই সাইডে একটা দিকে হাইড্রোজেন আছে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিথেনের স্ট্রাকচার, বা এটা হচ্ছে মিথেনের চিত্র, এটা হচ্ছে মিথেন অণুর চিত্র। ঠিক আছে, মিথেন অণুর চিত্র। আচ্ছা, এবারে দেখো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। এবারে এই যে এক বন্ধনের ক্ষেত্রে কার্বন, এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেনের যে বন্ধনগুলো, ঠিক আছে, এক বন্ধনের ক্ষেত্রে সেটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যায়। ঠিক আছে, মনে রাখতে হবে বন্ধন কোনটা। 109 ডিগ্রি কত হয়ে যায়? 28 মিনিট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এক বন্ধনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এবারে আমরা যেটা বলছিলাম কেটিনেশন ধর্ম, কার্বনের কেটিনেশন ধর্ম জিনিসটা কি? তো কার্বনের কেটিনেশন ধর্ম হচ্ছে কার্বন পরমাণুগুলি নিজেদের সাথে এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তখন সেটাকে আমরা বলি কার্বনের কেটিনেশন ধর্ম। মানে কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তখন তাকে আমরা কি বলি? কার্বনের কেটিনেশন ধর্ম। ক্লিয়ার? তাহলে কার্বনের কেটিনেশন ধর্ম ক্লিয়ার। দেখো এখানে আমরা ছবি একটা দেওয়া হয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ যে কার্বন অনেকগুলো একটা শৃঙ্খলা আকৃতি আছে। কার্বনের এখানে তোমরা যদি দেখো একটা শৃঙ্খলা আকৃতি, এখানে একটা দেখবে শৃঙ্খলা আকৃতি, এটা একটা শৃঙ্খলা আকৃতি। এদের মধ্যে পার্থক্য কি বলতো? দেখো এখানে যদি আমি এর স্ট্রাকচারটা করি তাহলে এইভাবে হবে।
ঠিক আছে। আমরা জানি যে কার্বন 4টা বন্ধন তৈরি করতে পারে, তাহলে কার্বনের কিন্তু 4টা বন্ধন দিতেই হবে। তাহলে দেখো প্রত্যেকটাতে 4টা করে কার্বনের বন্ধন দেওয়া আছে। তাহলে এই যে শৃঙ্খলটা তৈরি করছে এটাকে আমরা বলি মুক্ত কার্বন শৃঙ্খল, এটাকে আমরা বলি মুক্ত কার্বন শৃঙ্খল, ঠিক আছে, মুক্ত কার্বন শৃঙ্খল। আচ্ছা, এটা হচ্ছে মুক্ত কার্বন শৃঙ্খল। কিন্তু এখানে তুমি একটা জিনিস রিয়েলাইজ করো, এই জায়গাটাতে দেখো এটা তো মুক্ত, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে মুক্ত, কিন্তু তার নিচের যেটা দেখতে পাচ্ছ সেখানে দেখো একটা কি আছে, এখানে শাখা গ্রুপ আছে, যার জন্য এটাকে আমরা কি বলবো, শাখা, শাখা, শাখা কার্বন শৃঙ্খল, মানে শাখা আছে এর মধ্যে দিয়ে, যার জন্য এটা হচ্ছে শাখা কার্বন শৃঙ্খল। এটা হচ্ছে মুক্ত, মানে এটার মধ্যে কোনো শাখা ছিল না এটার মধ্যে দিয়ে, যার জন্য এটা হচ্ছে মুক্ত কার্বন শৃঙ্খল। এটার মধ্যে যেহেতু শাখা আছে যার জন্য এটা কি হচ্ছে, শাখা কার্বন শৃঙ্খল, ঠিক আছে। এটার মধ্যে যেমন দুটো শাখা আছে, দুটো শাখা থাকলে কি হয়, তার নাম হচ্ছে ডাই, এটা আমরা পরবর্তীকালে পড়বো আর এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে আরেকবার বলে দিচ্ছি, কার্বনের ক্যাটিনেশন ধর্ম মানে হচ্ছে কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে যুক্ত হয় এবং যে শৃঙ্খল গঠন করে তখন তাকে আমরা বলি কার্বনের ক্যাটিনেশন ধর্ম। নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো কি, সেটা হচ্ছে ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন অণুর গঠন। মানে ইথেনের কেমন গঠন হয়, ইথিলিনের কেমন গঠন হয় আর অ্যাসিটিলিনের কেমন গঠন হয় সেগুলো কিন্তু আমরা জানবো। তাহলে চলো দেখা যাক। দেখো যদি আমরা এখানে প্রথমত ইথেনের যদি আমরা এখানে স্ট্রাকচার তৈরি করি, ইথেন, ঠিক আছে, এখানে আমি হেডিং করছি ইথেন, তাহলে এটা হচ্ছে আমাদের ইথেনের স্ট্রাকচার করব। তাহলে ইথেনের স্ট্রাকচার যদি আমরা করি তাহলে কেমন হয়, এইভাবে হয়, ঠিক আছে, এইভাবে দুটো এই ক্ষেত্রে কার্বন থাকে আর তার চারদিকে কে থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে, ঠিক আছে, হাইড্রোজেন। তাহলে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু ইথেনের স্ট্রাকচার, এবং এটাকে যদি আমরা এর সংকেতটা লিখি তাহলে কি হয়, C2H6। তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্বনের সংখ্যা পড়া আছে, কার্বনের সংখ্যা এখানে আছে দুটো, আর তিন দিকে এদের বরাবর হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের 3টি করে হাইড্রোজেন আছে, ওই জন্য কটা হচ্ছে টোটাল হাইড্রোজেন সংখ্যা 6টা। তাহলে এই যে গঠন সংকেতটা তোমরা দেখতে পাচ্ছ এটা কার গঠন সংকেত হচ্ছে, ইথেনের, ঠিক আছে, ইথেনের গঠন সংকেত হচ্ছে। আসলে কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ইথ বলি। এগুলো পরে পড়বো, এগুলো সব আছে, ঠিক আছে, এগুলো সব, এগুলোকে আমরা বলি শব্দমূল, এগুলো পরবর্তীকালে আরো পড়বো। তাহলে দুটো কার্বন থাকলে হয় ইথ, একটা কার্বন থাকলে হয় মিথ, 3টা কার্বন থাকলে হয় প্রোপ, 4টে কার্বন থাকলে হয় বিউট, এগুলো কিন্তু আমরা নেক্সট টপিকে আরো পড়বো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের গঠন, ইথেনের গঠন। নেক্সট যদি আমরা ইথিলিনের গঠন দেখতে পাই, ইথিলিন, তাহলে ইথিলিনের গঠন দেখতে গেলে কি করতে হবে, এই ক্ষেত্রে কার্বনের সংখ্যা হবে কিন্তু দুটো, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে একটা এক বন্ধন দিয়ে তৈরি, কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা তৈরি করব তখন কার্বন কার্বনের দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে কেমন হয়, এখানে দ্বিবন্ধন তৈরি করে এভাবে, তাহলে দেখো এর সাথে কার্বন তো দুটো এর সাথে বন্ধন তৈরি করে দিয়েছে, তাহলে আর কটা বন্ধন পড়ে আছে, দুটো, তাহলে সেই দুটো কার সাথে করবে, হাইড্রোজেনের সাথে। সেমনি এও হাইড্রোজেনের সাথে দুটো বন্ধন তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইথিলিনের যে চিত্র সেটা। তাহলে এটাকে যদি আমরা এইভাবে গঠন সংকেত হিসেবে লিখি তাহলে কি হবে, এটা হবে C2H4, এটাও, কারণ আগেবারে এখানে যেহেতু এক বন্ধন ছিল যার জন্য হাইড্রোজেনের সংখ্যা ছিল 6টা, এক্ষেত্রে এখানে দ্বিবন্ধন হলো ওই জন্য হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল 4টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার গঠন সংকেত, এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইথিলিন, ঠিক আছে, ইথিলিনের গঠন সংকেত, ইথিলিন, ঠিক আছে, ইথিলিন। আচ্ছা, নেক্সট আরেকটা দেখো গঠন সংকেত এখানে আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিনের যদি আমরা এখানে গঠন সংকেত দেখি তাহলে কেমন হবে, দেখো এগুলো আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যাসিটিলিনের যদি আমরা এখানে গঠন সংকেত দেখি, দেখো তাহলে এর ক্ষেত্রে দ্বিবন্ধন হলো, এই ক্ষেত্রে এক বন্ধন, এই ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিবন্ধন দেখতে পাবো। কেন, কার্বন কার্বন পরস্পরের সাথে কিন্তু 3টা বন্ধনে যুক্ত আছে। তাহলে অবভিয়াসলি এই যদি 3টা বন্ধন এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে তার বাঁচে থাকলো কটা বন্ধন, একটা বন্ধন, সেটা কার সাথে তৈরি করবে, না হাইড্রোজেনের সাথে। সেমনি এও এটা কার সাথে তৈরি করবে, হাইড্রোজেনের সাথে। তাহলে এটা কার গঠন সংকেত হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে, অ্যাসিটিলিন, এমন রাখতে হবে, অ্যাসিটিলিনের গঠন সংকেত হচ্ছে এটা। তাহলে একে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা কি হবে, C2H2। তাহলে এটা এগুলো হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের গঠন সংকেত, ঠিক আছে। এবার কেন অ্যাসিটিলিন, কেন ইথিলিন, কেন ইথেন, এগুলো কিভাবে যুক্ত হচ্ছে এগুলো কিন্তু পরের টপিকে সব আমরা কিন্তু ডিসকাশন করব। নেক্সট এবার আমাদের কি আছে দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত ও অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ জিনিসটা কি, দেখো এখানে তার আগে একটা জিনিস বলছি, একটা জিনিস হচ্ছে হাইড্রোকার্বন, এই জিনিসটা কিন্তু জানতে হবে একটু। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি, কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন। ভালো করে বুঝো, কার্বন এবং হাইড্রোজেন, যেমন মিথেন একটা হাইড্রোকার্বন বলে, কেন, কারণ মিথেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করছে তার জন্য এটার নাম হচ্ছে কি হাইড্রোকার্বন। যেমন আমরা যতগুলো এখন করলাম C2H4 ইথিলিন, এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। যেমন আমরা করলাম C2H2 অ্যাসিটিলিন, এটাও কিন্তু একটা কি হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত, অক্সিজেন বলছি, কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটাকে আমরা কি বলি, হাইড্রোকার্বন। আচ্ছা,
এবার একটা জিনিস এখানে দেখো, এই যে সম্পৃক্ত, এই যে সম্পৃক্ত আমরা যেটা দেখছি, সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত হচ্ছে যে কার্বন পরমাণু নিজেদের সাথে এক বন্ধনে যুক্ত হয়ে যে শৃঙ্খল বা যে যৌগ তৈরি করে সেটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। কার্বন পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধনে যুক্ত হয়ে যে যৌগ বা যে শৃঙ্খল তৈরি করে সেটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কোনটা? অসম্পৃক্ত হচ্ছে যেটা এক বন্ধন বাদ দিয়ে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যৌগ তৈরি করে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত। তাহলে প্রথম এখানে যেহেতু আমার সম্পৃক্ত আছে, তাহলে সম্পৃক্ত দিয়ে শুরু করছি। সম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত মানে কি? দেখো, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মিথেন। মিথেন একটা সম্পৃক্ত কেন? কারণ আমি যদি গঠন যদি চিত্র অঙ্কন করি তাহলে চারদিকে আমার চারটা কি থাকে? হাইড্রোজেন থাকে এইভাবে। ঠিক আছে, এবার এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এক বন্ধন দেখতে পাচ্ছি এবং এটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে। ঠিক আছে, এবারে এই যে মিথেন, কেন এটার নাম মিথেন হলো? কারণ এটার একটা নাম, এটার নাম হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, হাইড্রোকার্বন গুলোকে আমরা কি বলছি? অ্যালকেন। মানে যে সমস্ত হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেনের সাথে এক বন্ধনে যুক্ত থাকে সেইগুলোকে আমরা কি বলছি? অ্যালকেন। ঠিক আছে, কিন্তু অ্যালকেন কথার মধ্যে পড়ে, এই সম্পৃক্ত যৌগের মধ্যে কিন্তু অ্যালকেনটা পড়ে। কারণ আমি একটু আগেই বললাম যে এই সম্পৃক্তের মধ্যে আমরা কত বন্ধন দেখতে পারবো? এক বন্ধন দেখতে পারবো। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এখানে আমরা অসম্পৃক্ত যদি এই সাইডটাতে দেখি, আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি এভাবে। ঠিক আছে, এটা আমি যদি করি এখানে, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত, এই দিকটাতে আমরা করছি অসম্পৃক্ত। অসম্পৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্তটা কি? আমি বললাম যে সম্পৃক্ত মানে হচ্ছে এক বন্ধন, অসম্পৃক্ত মানে এখানের মধ্যে আমি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দেখতে পাবো। তাহলে যদি এর আমরা চিত্র অঙ্কন করি তাহলে কেমন হবে চিত্রটা? তাহলে দেখো, চিত্রটা যদি অঙ্কন করি, যেমন C2H4 এটার একটা চিত্র হবে, তারপর C2H2 এটার একটা চিত্র হবে। তাহলে এই চিত্রগুলো আমরা একটু আগে দেখলাম যে যদি চিত্রটা অঙ্কন করি তাহলে কার্বন দ্বিবন্ধনে যুক্ত থাকে এবং তার দুদিকে দুটো করে কি থাকে? হাইড্রোজেন থাকে, দুটো কার্বনের দু সাইডে। তাহলে এইটার মধ্যে আমরা কতটা বন্ধন দেখতে পাচ্ছি? দুটো বন্ধন দেখতে পাচ্ছি, যার জন্য এটা হচ্ছে একটা কি? অসম্পৃক্ত। মানে এই ক্ষেত্রে কার্বন পরমাণু নিজেদের সাথে এক দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে যুক্ত থাকবে। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি? সেই জিনিসটাই আমরা বলছি, এই জিনিসটাই, যেমন এই জিনিসটা আমি যেটা দেখিয়ে দিলাম, সেই জিনিসটাই হচ্ছে কিন্তু অসম্পৃক্ত যৌগ। এই অসম্পৃক্ত যৌগ, যেমন এই যে C2H4 এটাকে আমরা বলি অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন। এদের আবার গঠন সংকেত হয়, এগুলো আমরা করব। আর এই যে C2H2 এটাকে আমরা বলি অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন, মনে রাখতে হবে, অ্যালকিন আর অ্যালকাইন। আচ্ছা, এদের মধ্যে দেখো কি কি কোণ তৈরি হচ্ছে। এদের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন। ঠিক আছে, এটা একটা তৈরি হচ্ছে। এদের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে, আর একটা কি কোণ তৈরি হচ্ছে? হাইড্রোজেন কার্বন আর কার্বন। তাহলে এই এক বন্ধনের মধ্যে বন্ধন কোণের মান কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট, এটা হয়। ঠিক আছে, আর দ্বিবন্ধনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি, যেমন মাথায় রাখতে হবে। আর ত্রিবন্ধনের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি ত্রিবন্ধনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা বন্ধন কোণের মান কত হয় সেটা খুব ভালো করে জেনে নিলাম। ঠিক আছে, মনে রাখতে হবে, এটা শর্ট প্রশ্ন কিন্তু আসে। তাহলে এক বন্ধনের জন্য হচ্ছে 120 ডিগ্রি, দ্বিবন্ধনের জন্য হচ্ছে এক বন্ধনের জন্য হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, এক বন্ধনের জন্য হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, দ্বিবন্ধনের জন্য হচ্ছে 120 ডিগ্রি আর ত্রিবন্ধনের জন্য হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এক বন্ধনটাকে আমরা কি বলছি? অ্যালকেন বললাম। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে অ্যালকেন। আচ্ছা, এই দ্বিবন্ধনটাকে আমরা কি বলছি? অ্যালকিন বলছি। আর ত্রিবন্ধনটাকে আমরা বলছি অ্যালকাইন। অ্যালকাইন, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ। তাহলে আজকের যে ভিডিও সেটা আমরা এতদূর অবধি করব। নেক্সট যে ভিডিওটা আমরা বানাবো পার্ট 2, এটা নিয়ে আসবো। দেন এখানে নেক্সট যেটা আছে আমরা এই সম্বন্ধে, যেটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের গঠন সংকেত পড়বো, শব্দমূল পড়বো, আর কি জিনিস পড়বো? ইউপাক নামকরণ পড়বো। ইউপাক নামকরণ কি হয়, ঠিক আছে, এবং অনেক ইউপাক নামকরণ আমরা এখানে এক্সাম্পল হিসেবে করব। তাহলে আমাদের আজকে ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে, আর কি করবে? ভিডিওটাকে লাইক করবে, আর অবশ্যই যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না।